নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো ও আলাপ আলোচনা করে নেব। তো আজকে যিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন উনি ভবেশ দাস স্যার। তো উনি একজন বিজ্ঞানের শিক্ষক। তো উনার সাথে পরিচয় করে নেব। তার আগে আমরা চোখ রাখবো পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটির পেজে। তো আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নমস্কার স্যার। নমস্কার। আমাদের পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত। দর্শক যারা আছেন পজিটিভ বার্তা দেখছেন, আমি ওনাদেরকেও বলবো অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। ওনারা আমাকে ডেকেছেন, তো পজিটিভ বার্তা সম্পর্কে আমি এই বলবো, নাম রেখেছেন ওনারা পজিটিভ, এই কারণে আমি পজিটিভ বলছি, কারণ আমাকে যেখান থেকে ওনারা আমন্ত্রণ করেছেন এটা পজিটিভই বলতে হবে। ঠিক, এটাকে আমি বলছি পজিটিভ একদম। হ্যাঁ, যেখান থেকে আমাকে ডেকেছেন শুনে, মানে এই যে আমি এখানে বসছি আজকে যে বিষয় নিয়ে, ওই বিষয়টা আসলে খুঁজে এনে আমাকে ডাকা, এইটাই আমি পজিটিভ ভাবছি। অ্যাকচুয়ালি আমি প্রথমে যখন আপনাকে দেখেছিলাম যে আপনি এত সুন্দর একটা পটের গান করছেন, তখনই আমি খুব ইন্টারেস্টেড এবং স্যারকে আমি তখনই এই প্রস্তাব দিই যে আমাদের পজিটিভ বার্তায় আসেন, প্রদর্শনীটি একটু আমাদের সামনে করেন এবং আমাদের পজিটিভ বার্তা অনুষ্ঠানে আপনারা এটা দেখান। তো প্রথমেই বলবো যে আমাদের এই পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? আমি তো অভিভূত, আমি বলবো ওই কারণে অভিভূত। আসলে যে ব্যাপার নিয়ে আমি এসেছি এটা আমি চাইছিলাম, হ্যাঁ, একটু প্রচার হোক। তো এটা একদম প্রথম আপনারা মাস মিডিয়া, হ্যাঁ, আমি স্বাগত জানাবো। আবারও বলছি পজিটিভ বার্তা আমাকে প্রথমবার ডেকেছে যে আমাদের হারানো সংস্কৃতি, বাংলার পুরনো কাহিনীর পট সংস্কৃতি, অনেকেই যারা আছেন গ্রামের তারা জানে, কিন্তু শহরের বা বর্তমান প্রজন্মের ওরা কিন্তু জানে না। তার জন্য আমাকে ডেকেছে পজিটিভ বার্তা। আমি আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। ধন্যবাদ আপনাকেও, আপনি এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন এই কারণে। একদম। তো স্যারের কাছে আমি প্রথম যে প্রশ্নটা নিয়ে যাব, তো আমরা পট শব্দের অর্থ কি এটা জেনে নেব স্যারের কাছ থেকে। আচ্ছা, পট যেটা প্রকৃত অর্থে, পট হলো পাট, আমরা যে বলি যে পাট, যে পাট থেকে তৈরি কাপড়। আচ্ছা, পট মানে কাপড়ের উপরে গোবর, হ্যাঁ, তেঁতুলের বীজ চূর্ণ করে এগুলো আগে পটুয়া যারা এটা তৈরি করে তাদের পটুয়া বলা হয়। তো ওরা ওই সময় আমাদের এখানে রং বা ওইসব ছিল না, তখন তারা প্রাকৃতিক রং ব্যবহার করে কাপড়ের উপরে গোবর বা তেঁতুলের বীজ ওগুলো দিয়ে পিষিয়ে বা খড়ি মাটি দিয়ে শক্ত করে ক্ষেত্র তৈরি করে নিত। তৈরি করে তার মধ্যে ওরা শুকিয়ে তারপরে ছবি অঙ্কন করত বিভিন্ন বিষয়ের উপরে। বিভিন্ন বিষয়, এখানে অনেক বিষয় আছে, এটা রাজনৈতিক হতে পারে, এটা সচেতনামূলক হতে পারে, শিক্ষামূলক হতে পারে, ধর্মীয় হতে পারে, বিজ্ঞানমূলকও হতে পারে, অনেক ক্ষেত্র আছে এগুলোকে প্রয়োগ করা। হ্যাঁ, ওইটা যে ধারাবাহিকভাবে গানের আকারে লিখে, হ্যাঁ, স্ক্রোলিংয়ের মধ্যে আমরা রোল করে এটা গান লিখে এটাকে শব্দ চয়নের মাধ্যমে এবং সুরের মাধ্যমে উপস্থাপন করা, এটাই হলো পট। তো আমরা এখন স্যারের কাছ থেকে দেখে নেব কিভাবে এই পট আমরা প্রদর্শন করি। আচ্ছা, আমি দেখাচ্ছি পট। আমরা এখানে আসলে পট যেভাবে তৈরি করে ওটা তো আসলে আমি ব্যবহার করতে পারিনি, ন্যাচারাল যেটা তৈরি করে আমি কৃত্রিম কালি বা ওইসব দিয়ে চেষ্টা করেছি। হ্যাঁ, তো আমি এটা উপস্থাপন করছি। আচ্ছা, ওই যে সত্যযুগে প্রহ্লাদ ভক্ত হরিপদ সরি প্রভাতে উঠিয়া বলে মুখে হরি হরি, হিরণ্যকশ্যপ বলে কোথা রে তোর হরি, প্রহ্লাদ বলে ফটিকের স্তম্ভে আছে হরি। দৈত্য তখন কি করিল, গদা নিয়ে ফটিক স্তম্ভ চুরমার করিল, স্তম্ভ হতে উঠিলেন নরসিংহ অবতার, জঙ্গায় রাখিয়া তারে করিল সংহার। এই যে ত্রেতা যুগে দশরথ নামেতে রাজা ছিল একজন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন পুত্র চারিজন, আজ্ঞা পেয়ে শ্রীরাম দিলেন গুণে টান, মর্মর শব্দে ধনু হইল দুই খান। রাম সীতার মিলন হলো জনকের পুরে, উলুধ্বনি করে তারা সবে নারীগণে, মাঝে সীতা আগে পাছে দুই মহাবীর,
তিনজন হইলেন ঘরের বাহির। রাম চলে চলে লক্ষণ চলে চলে সীতা মা গো, অযোধ্যা নগরীকে শূন্য করে। রাম চলে চলে লক্ষণ চলে চলে সীতা মা গো, অযোধ্যা নগরীকে শূন্য করে। এদিকে গোদাবরী নদী তীরে পঞ্চবটি বনে রাম সীতা বাস করেন পর্ণ কুটিরে। পাদুকার অভিষেক করিয়া তথায় চলিলেন ভরত শ্রীরামের আজ্ঞায়। জটায়ু নামেতে পক্ষী ছিল মহাবলী, রাবণের সঙ্গে গুরুতর হইল গালাগালি। দুইজনে যুদ্ধ করে দুই মহাবলী, রাবণের অস্ত্রে কাটা গেল জটায়ুর ডানা ঘুলি। এদিকে মুদগরের বাড়ি পরে মহাশব্দ শুনি, উচ্চস্বরে ডাকে কপি জয় রাম ধ্বনি। এদিকে রাম লক্ষণ ক্রোধে সমান অসমান, ঝাঁকে ঝাঁকে ফেলে যেন যম সমবান। রাম রাবণ দুহে যুদ্ধ বাঁধে প্রলয়ের মতন, কতই কাটা যায় মন্দ না যায় ও গণন। রামকে হারাইয়া সীতা উদ্ধারিল অগ্নি মাঝে সীতা দেবীর পরীক্ষা যে হইল। অগ্নি হতে উঠিলেন সীতা ঠাকুরানী, যেমন তেমন আছে তার গায়ের বসনে খানি। রাজা হইয়া রাজসুহ যজ্ঞ করেন রাম মহাবীর, তথায় প্রবেশিল লবকুশ দুই কুমার সুধীর। দুই ভাই লবকুশ গীত গায় বাজাইয়া বিনা, সর্বলোকে শুনে গীত অমৃতের কথা। নাহি চাহিলেন সীতা এই ছাওয়ালে, শ্রীরামের দেখি প্রবেশে পাতালে। এদিকে কুটিলায় কয় আয়েন দাদা দেখেন নাই আসিয়া, তোমার বধূ প্রেম করে কদম তলা গিয়ায়। এ কথা শুনিয়া আয়েন গদা নিয়ে এলো, বাসিকে অসিরূপী কালী পুজিতে লাগিল। এই যে সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে। না জানি কোন কালার সাথে মন মজেছে, না জানি কোন কালার সাথে মন মজেছে। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে। তরু তলে কৃষ্ণ যে মুরলি দিল টান, শুনে যত ব্রজের গোপী না ধরে পরাণ। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে। জল আনিতে যান গো রাধে ঘুমটা টানিয়া, ঠুমুকে ঠামুকে চলে কৃষ্ণ বিনোদিয়া। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে। এদিকে স্বামী স্ত্রী দুজনে ধরিয়া করাত, বিশ্বক্ষেত্রের মুন্ড করিল দুই পাত। জগায় মাদায় তারা দুবায় অতি বড় ষণ্ড, রাজ্যের মধ্যে অত্যাচারে করে লণ্ড ভণ্ড। জমিদারের ঋণের জন্য পায়ে দিল বেরি, তারা উভয়ে উভয়ে লাগছে কারাকারি। গৌর নিতায় তারা দুবায় নাচে প্রেম তরঙ্গে, অদ্বৈত আর গদাধর শ্রীনিবাস সঙ্গে। তারা পঞ্চজনে এক মিলনে পঞ্চগুণ গায়, জীবের তরে ঘরে ঘরে হরিনাম বিলায়। শুভচণ্ডী মা মাগো তোমার নামের মহিমা, শুভচণ্ডী মাগো তুমি যারো বাড়ি যাও। ধন্য দুর্বা তৈল সিন্দুর বাটা ভরা পাও। শুভচণ্ডী মা মাগো তোমার
নামের মহিমা। আমি অতি অভাজন ভারতের গুণগান গাই, বিদায় দেন আমায় সবার চরণে প্রণতি জানাই। অনেক সুন্দর, খুব সুন্দর, মানে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মানে প্রদর্শন আমাদের সামনে করার জন্য, যেটা কিনা আমরা দর্শকরা বা আমরা কেউই এটার সম্বন্ধে এতটাও অভিজ্ঞতা ছিল না, যেটা জানতে পারছি আপনার কাছ থেকে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আমারও ভালো লাগছে, ওই কারণে বলছিলাম যে এটা তো আমি প্রদর্শন করতে পারি না। মাস মিডিয়া যেটা আমাকে আপনারা পজিটিভ বার্তা করে দিয়েছেন, আগামী প্রজন্ম ওরা দেখুক, ওরা জানুক এটা জিনিসটা কি, আমাদের প্রাচীন ঐতিহ্য যেটা, ঠিক, হ্যাঁ সেটা আমি চাইবো যারা আগামী প্রজন্ম আছে ওরা যাতে এটাকে প্রয়োগ করে। একদম ঠিক, শিখে। ঠিক। তো নেক্সট আমরা স্যারের কাছ থেকে জেনে নেব যে পট কত প্রকার মোটামুটি হয়ে থাকে। পট দু ধরনের, অ্যাকচুয়ালি পট দু ধরনের হয়, যেটা আমরা জানতে পেরেছি। পট এটা তো ইতিহাস অনেক পুরনো, প্রায় 2500 বছর আগের থেকে এটা চলছিল। এটা দীর্ঘদিন মাঝে অবলুপ্ত পথে ছিল আর কি। হ্যাঁ, আমাদের এখানে তো নেই, আমি ত্রিপুরাতে দেখিনি, আমার হাতে বোধ আমি প্রথম দেখেছি, আর জানি না দেখেছি কিনা। তো এটা দু ধরনের হয়, একটা জরানো পট আমি যেটা উপস্থাপন করলাম এটা, আরেকটা হলো চৌকুট। আচ্ছা, তো এটা বানানোর একটা নির্দিষ্ট নিয়ম থাকে। আচ্ছা, এটা যেমন দৈর্ঘ্য 2 থেকে 3 ফুটের মধ্যে থাকতে হবে দৈর্ঘ্য, আর লম্বা এদিকে 13 থেকে প্রায় 15 ফুট লম্বা হয়। তাহলে তো অনেকটাই বড় জড়ানো হয়, এটাও কিন্তু কম লম্বা নয়। হ্যাঁ, হ্যাঁ, আমরা খুললে বলতে পারবো এটা লম্বা আছে অনেক। এটা আর চৌকুট, যেটা চৌকুট করে আমাদের আর্ট যে শীট আছে না, হ্যাঁ এই আর্ট শীটের মধ্যে আমরা যেটা করি খোলা চিত্র, এই দু ধরনের হয়, একটা হলো জড়ানো পট, হ্যাঁ আরেকটা হলো চৌকুট পট, এগুলো দু ধরনের। আচ্ছা, ধন্যবাদ স্যারকে আমাদেরকে এত সুন্দর তথ্যগুলো দেওয়ার জন্য। এরপরে স্যারের কাছ থেকে জেনে নেব যে পট কিভাবে তৈরি করা যায়। পট তৈরি বলতে আমি যেটা একটু বলেছিলাম, পট তৈরি করতে গেলে প্রথমেই আমার কিসের উপর পট আমি করব, এটা আমার বিষয় নির্বাচন করতে হবে। হ্যাঁ, পট তো বিভিন্ন ধরনের হয়, পরিবেশের হতে পারে, বললাম বিষয় ভিত্তিক হতে পারে। তো আমি তো এখানে যেটা বলছিলাম, আমি যেটা তৈরি করেছি যে শিক্ষক হিসাবে, হ্যাঁ আমি বাচ্চাদের টিচার যে এইডস, টিচিং এইডস যেটা সুবিধা হয় পড়াতে, তো আমি যেটা তৈরি করেছিলাম এটা আসলে কাগজের উপর করেছি। মূলত হয় এটা কাগজের উপর করলেও এটার পেছনে যদি আমি হালকা কাপড়, যেগুলো আমরা কাপড়ের মধ্যে যে কি ফলস বা এসব লাগাই না, এমন হালকা করে এটার পেছনে লাগিয়ে দিতে পারি। মূলত কাপড়ের উপরে গোবর, হ্যাঁ বা আঠা দিয়ে, খড়ি মাটি দিয়ে প্রলেপ করে এটাকে তৈরি করে শুকিয়ে তার উপরে রং দিয়ে আঁকা হয়, প্রাকৃতিক রং দিয়ে। আচ্ছা, হ্যাঁ এই রংটা মধ্যে প্রাকৃতিক, এগুলো এই যে সবুজ শিম পাতা, আমাদের পুঁই পাতা, হ্যাঁ লাল সিঁদুর, আবির, হ্যাঁ মানে ন্যাচারাল হলুদ, ওগুলো দেওয়া যায়। আচ্ছা, আর তো তেঁতুলের বীজটা যেটা বলেছিলাম, তেঁতুলের বীজকে গুঁড়ো করে যে লিকুইড করে দিলে হয়, আসলে পোকামাকড় খায় না, এটা সংরক্ষিত থাকে দীর্ঘদিন। আচ্ছা, এটা আসলে এটা তো আমি করতে পারিনি, আমি তো কি সোজা এখানে কাগজের উপরে তৈরি করেছি। মেন পট যেটা সেটা এইভাবে তৈরি করা হয়। মেন পটটা ওইভাবে তৈরি করতে হবে। পট মানে তো কাপড়, পট্ট এটা। বাহ, খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে। তো এরপর আপনারা জেনে নেব যে পটের বিষয়বস্তু কি এবং এটা যদি আমাদের ডিটেলসে বলেন। আচ্ছা, পটের বিষয় বিভিন্ন, এবার বলছিলাম পটে আমি কি বিষয় নিয়ে করব। এবার যদি আমি রাজনীতি ধরি, তাহলে রাজনীতির উপরে আমার একটা গান লিখতে হবে, ছন্দবদ্ধ গান লিখতে হবে, তারপরে ছবি অঙ্কন করতে হবে। হ্যাঁ, আর যদি পরিবেশ হয় তাহলে পরিবেশের উপরে আমার গান লিখতে হবে। হ্যাঁ, আমরা গান লিখে, ছন্দবদ্ধ গান লিখে তারপরে আমার এটা অঙ্কন করতে হবে। এটা চিন্তা করে দীর্ঘদিন করে। জাস্ট আমি এখানে একটু বলবো, আমি যেহেতু বিজ্ঞানের শিক্ষক, তো ছাত্রদের আকর্ষণের জন্য এখানে আমি একটা গান লিখেছি, এটা তৈরি করতে পারিনি। আচ্ছা, হ্যাঁ, বিষয়ের উপর আমি একটু গানটা শুনে নেব আপনার কাছ থেকে একটু। শুনো শুনো শিক্ষার্থী বন্ধু, শুনো দিয়া মন, অপুষ্টিজনিত রোগের কথায় আমি করিব বর্ণন। মেরাসমাস, কোয়াশিওরকর আর রাত কানা রোগ, আরও আছে ভাইরে গলগণ্ড আর স্কারভি রোগ। প্রোটিন ও শক্তি প্রদানকারী খাদ্য না খেলে দিনে দিনে শিশুর শরীর যাবে রসাতলে।
ভিটামিন এর অভাবে রাতে ভালো নাহি দেখে, সবুজ শাকসবজি গাজর খাবে ভাতের সঙ্গে মেখে। এবার বলি শুনো বন্ধু শুনো দিয়ামন, স্কার্ভি রোগের কথায় আমি করিব বর্ণন। দাঁতের মাড়ি ফলে আর মাড়িতে ঝরে রক্ত, আমলকি লেবু খেলে হবে তা যে শক্ত। গলগণ্ড রোগ থেকে যদি চাও মুক্ত, লবণ খাও ভাই সবাই আয়োডিন যুক্ত। এই কথা বলে এবার ইতি টেনে নেব, অপুষ্টিজনিত রোগের কথা আমি পরের ক্লাসে বলিব। বাহ, খুব সুন্দর। তো এভাবে গান তৈরি করে তারপরে বিষয় ভিত্তিক এবার আঁকতে হবে। আচ্ছা, হ্যাঁ, এটা হলো পটের যে নিয়মটা এটা। এটা এখন আমি বলি তো, যারা আছে বর্তমান প্রজন্মের শিশুরা অঙ্কনে, গান বাজনা অঙ্কন, ওরা কিন্তু ভীষণ দক্ষ। হ্যাঁ, আমি স্কুলে দেখি তো ভালো আঁকে ওরা। হ্যাঁ, ভালো আঁকে বলতে আমি ওই কারণেই বলবো, আমার এখানে চিত্রের প্রথম চিত্র যেটা এঁকেছি আমার এক ছাত্রীর হাতে আঁকা। এটা দেখাচ্ছি। হ্যাঁ, আমি তেলিয়ামুড়া করিলম স্কুলে ছিলাম, যে আমার ছাত্রীর হাতে ওদের দিয়ে এটা আমি পরিবেশন করিয়েছিলাম। কলা উৎসব যে হয় না, এটা তাদের দিয়ে। ওই ছেলে ও স্ট্যান্ড করেছিল, কোন ইয়েটা আমার খেয়াল নেই, কিন্তু আমার ওই ছাত্রী যে ও এঁকেছে, আঁকা কিন্তু দুর্দান্ত জানে। তাহলে তাদেরকে শুধু ধরিয়ে দেওয়া, হ্যাঁ, তাদের বিষয়টা উপস্থাপন করে তাদের বুঝিয়ে দেখা। আমি বলেছিলাম যে এইভাবে অঙ্কন করো, তারপরে সে এটা করে দিয়েছে, খুব সুন্দর আঁকে। হ্যাঁ, তো আমি বলছিলাম বর্তমান প্রজন্মে যেটা, হ্যাঁ, তাদের কাছে আমি বলবো যারা এটাকে সংরক্ষিত করে রাখার জন্য, হ্যাঁ, যদিও বা আমাদের বঙ্গ পরিষদ বা বিভিন্ন সংস্থা আছে, ওরা যদি এটাকে একটু দায়িত্ব নিয়ে প্রচার করে, একটু প্রসার করে, আমার মনে হয় ভালো হবে সমাজের জন্য। সবাই তারা জানতে পারলো পট জিনিসটা কি এবং এটা কিভাবে উপস্থাপনা করা যায়। আমি শিখিয়েছিলাম একটা ছাত্রকে, এটা শিখিয়েছিলাম, কম্পিটিশন করিয়েছিলাম এটা দিয়ে। আচ্ছা, ওটা আমরা গ্রুপ করে, হ্যাঁ, কলা উৎসবে আমি এটা উপস্থাপন করিয়েছিলাম। একজন ছাত্র শিখেছিল, কিন্তু বাকি তো এগিয়ে আসছে না। তা আমার ইচ্ছা, আমরা তো আচ্ছা দীর্ঘদিন থাকবো না, আমাদেরও চাকরি প্রায় শেষ দিকে, তো আমি চাইছিলাম কাউকে এটা, হ্যাঁ, শিখিয়ে অঙ্কন পদ্ধতি, বা ওরা তো জানে, এটাকে আমরা যাতে আগামী প্রজন্মের হাতে তুলে দিতে পারি, প্লাস আমাদের এই যে পটের ঐতিহ্য এটাকে ধারাবাহিকভাবে বজায় রাখতে পারে। আচ্ছা, এটা তো আপনি এটাকে নিয়ে ভবিষ্যতের কথা কিছু ভাবছেন না, যে আমি যখন করতে পারবো না বা আমার যখন, তখন ভবিষ্যৎ যারা আছে তারা যাতে এটাকে ধরে, এবং তার জন্য আমি একটা ক্লাস শুরু করি এবং সেই ক্লাসের মধ্যে দিয়ে তাদেরকে বিষয়টাকে বুঝিয়ে দেওয়া, বা তারা যেন এটা ধরে রাখে? সুন্দর একটা প্রশ্ন করেছেন, এটা অতি মূল্যবান। আমি অবশ্যই এটা মাথায় রাখবো। আমি তো এমনিতে স্কুলে দেখাই, তার জন্য আলাদা একটা রুম করা যায় কিনা, মানে যাতে ক্লাসরুম আলাদা একটা, এবং যারা ইন্টারেস্টেড হবে অবশ্যই স্যারের কাছে আসবে এবং এই বিষয়টা শিখে নিয়ে এবং ভবিষ্যতে তারা প্রদর্শিত করতে পারে। এটা ভালো, উত্তম প্রশ্ন। আমারও মানে খুব ভালো লেগেছে, আমি চেষ্টা করবো অবশ্যই। একদম, অবশ্যই এটা চেষ্টা, যাতে এটার বিলুপ্তি না হয়ে যায় একেবারে। হ্যাঁ, আমি তো এমনিতে গান বাজনা করাই স্কুলে, তো এটার সঙ্গে আর একটু সংযোজন করে দেবো। একদম, সময় বার করে যদি একটু এটা করেন। হ্যাঁ, অবশ্যই সময় আছে, আমার কাছে সময় আছে, আমি ছাত্রদের জন্য করে থাকি। একটা ভালো জিনিস তারা শিখতে পারবে আর কি। অবশ্যই। তো নেক্সট আমরা স্যারের কাছে আসবো যে প্রশ্নটা নিয়ে, যে পটের যে প্রকারভেদ, এটা কত প্রকারে বা কি রকম? পটের মানে বিভিন্ন পট যে আছে, ওগুলো তো কালীঘাটের পট বলে, হ্যাঁ, কেউ কালীঘাটেরও পট বলে, যেখানে আছে যেমন দেখেন এই যে পটের প্রকারভেদের মধ্যে চকসুধন পট, জমপট, সাহেব পট, কালীঘাটের পট, গাজী পট, এগুলো কিন্তু বিখ্যাত। হ্যাঁ, আছে গাজী পট, সত্যপীরের পট, পাপুজি পট, হিন্দু প্রাণ পট। মানে এগুলোকে যেভাবে আপনি বললেন বা করলেন এইভাবে, মানে এটাও ঠিক সেইভাবেই মানে প্রদর্শিত হবে আমাদের কাছে, মানে ছবির মাধ্যমে গান করে। ছবির মাধ্যমে গান করে। হ্যাঁ, তবে গান যে এক একজন এক একটা সুরে করে। আচ্ছা, পার্টিকুলার, হ্যাঁ, নিজস্ব এক একটা সুরে করে। তবে উপস্থাপন এইভাবে গান করে, ছবি দেখিয়ে এটা করতো তারা। বাহ, খুব সুন্দর, স্যারকে অনেক ধন্যবাদ। তো এরপরে আসবো যে সারা যে পট আঁকেন, সারা যে পট আঁকেন, সেটা তাদের কি বলে? পটুয়া। যারা পট নিয়ে এসব থাকে, হ্যাঁ, তাদের বলা হয় পটুয়া। ওটা একটা পটুয়া সম্প্রদায় আছে, তাদের মানে তারা চিত্রকর, তাদের টাইটেল চিত্রকর হয়ে গেছে এটা।
তাদের এটা বর্তমানে কলকাতা পশ্চিম মেদিনীপুরে পিংলা করে নবগ্রাম এখানে আচ্ছা, এটা পটের গ্রাম, এখানে মেলা মানে বসে। এখানেই ওনারা এইটার মানে মেনলি ওখানে যে বিখ্যাত এখানটা। হ্যাঁ হ্যাঁ, এখন বিখ্যাত এটা। উড়িষ্যা তো আছে, এটা আসলে বাংলাদেশে বিশেষ করে বাংলা গাজীপুর, হ্যাঁ বাংলা আছে, উড়িষ্যাতে আছে, কলকাতা, আচ্ছা, ওই যে পশ্চিম মেদিনীপুরে পিংলা, এটা আমরা যতটুকু জানতে পেরেছি, পিংলা একটা গ্রাম আছে, হ্যাঁ ওখানে ওটা তার জন্য বিখ্যাত। এবং ওরা কি করে, শিল্পী, ওটা থেকে তারা কি ইনকাম করে, বাড়ি বাড়ি ঘুরে এগুলো দেখিয়ে বিক্রি করে ওটা থেকে অর্থ উপার্জন করে। তো এবার আমরা স্যারের কাছ থেকে জেনে, স্যারের এটা মানে আগ্রহটা কোথা থেকে এলো, মানে স্যার কোথা থেকে মানে এটার প্রতি একটা আগ্রহ হলেন এবং শিখলেন যে না আমি এটা করব? ভালো প্রশ্ন। আগ্রহ এটা হয়েছে আমার 2005 সালে, আমি যখন শিক্ষকতা করি। শিক্ষকতা করার পর আমি কোনো একটা স্কুলের ট্রেনিংয়ে, সর্বশিক্ষার এক ট্রেনিংয়ে আমাকে মাস্টার ট্রেনার করেছিল। তো মাস্টার ট্রেনার করার পর আমাদের ট্রেনিং করতে আমরা এসেছিলাম আগরতলা ভাগাযতীন যে যুব আবাস আছে, ওখানে আমাদের ট্রেনিং করেছিল কলকাতা থেকে এসে বিক্রমশিলা এডুকেশনাল সোসাইটি। তো ওরা যখন দেখিয়েছিল যে টিচিং এইডস, শিক্ষা প্রদীপন, যে শিক্ষা প্রদীপন কি কি, তো আমাদের চক ডাস্টার অন্যান্য প্রদীপন তো আছে, তার মধ্যে একটা নতুন শুনলাম যে পটচিত্র। তো আমরা বললাম স্যার পটচিত্র এটা আবার কি? তো স্যার বলছিল ছবি করে গান গেয়ে বিষয়বস্তু এভাবে উপস্থাপন করা। তখন বললাম আমার তো ওই যে ছোটবেলা আমি গ্রামে দেখেছিলাম, তো আমার কিছু কিছু মনে আছে। তো স্যারকে শোনালাম, হ্যাঁ এটা হলো পটচিত্র। আমি তো তাহলে এক কাজ করি, আমি তো আঁকতে পারি মোটামুটি, আঁকা তো আর কখনো শিখিনি, আমাদের সৌভাগ্য হয়নি, নিজে নিজে আর্ট যা করি নিজেই করি, আচ্ছা, মাস্টার বা এসব নেই। তো ওই তখন থেকে স্যারকে এঁকে দেখিয়েছিলাম রাত্রিবেলা একটা বা দুটো ছবি। তখন এটা ছিল রামায়ণের ত্রেতা যুগ থেকে। আচ্ছা, হ্যাঁ ওটা যখন দেখিয়েছি, স্যার বলছে এটা, তখন আমি বললাম রাত্রেবেলা বসে বসে এগুলো লিখছি। হ্যাঁ রাম সীতা মানে রামের দশরথের 4 পুত্র, এখান থেকে শুরু করে বনবাস লবকুশ করে একবারে যুদ্ধ টুদ্ধ, এটা ধারাবাহিকভাবে আমি শ্লোকের মতো লিখে তখন উপস্থাপন করি। ওই তখন আমার শুরু একটা কিউরিসিটি। তো স্যার দেখে খুব খুশি হয়ে গেছিলেন? খুশি হয়েছিলেন, মানে আমাদের তখন তদানীন্তন আমাদের ডিও স্যার ছিলেন সম্ভবত রিয়াং স্যার, পরদিন আসবে। তো স্যার আমাকে বলছে আপনি এটা করবেন। তো আমি উৎসাহ এটা স্যারকে দেখাবো, নতুন একটা শিক্ষা প্রদীপন আমাদের কাছে। ওই তখন থেকে এটা আমার হাতে খড়ি আমি বলবো। হ্যাঁ তখন এটা আমি উপস্থাপন করেছিলাম এবং স্যার মানে ভালোই পেয়েছেন। ওই তখন থেকে আমি যখন ট্রেনিং করাতাম, পরবর্তী সময় আমরা বিআরসি হলে গিয়ে যখন ট্রেনিং করাতাম, ওই ট্রেনিং পারপাসে প্রতি ট্রেনিংয়ে ওইটা বাংলার উপরে দেওয়া যায়, হ্যাঁ আর সঙ্গে ইতিহাসের উপরে দেওয়া যায়। এখানে রাম রাবণের কাহিনী বা ওসব আছে, ওটা বাংলাতে দেওয়া যেত, ইতিহাসে দেওয়া যেত, দুটোর জন্য করেছিলাম এটা। তখনই এটাতে আমার আকর্ষণ, ওইভাবে এটা আমার হাতে খড়ি মানে শুরু বলবো, ইন্টারেস্টে একদম তখন করেছিলাম। তো স্যারকে অনেক ধন্যবাদ। তো এরপরে স্যার কাছে জানবো যে স্যার এখন কিভাবে আপনি এটাকে প্রদর্শিত করেন? এখন প্রদর্শিত করি বলতে আমাদের বিভিন্ন যখন ট্রেনিং হয়, তো আমার মনের মধ্যে একটা জিনিস আছে, ওইটা বলছিলেন যে এটাকে কি করে আগামী প্রজন্মের কাছে নেওয়া যায়। হ্যাঁ, তো বিভিন্ন যখন অনুষ্ঠান হয় আমাদের স্কুল ভিত্তিক বিভিন্ন ট্রেনিং হয়, এই কিছুদিন আগে আমাদের একটা ট্রেনিং হয়েছিল 5 দিন আগে। তো সবাই জানে আমার হাতে এটা আছে, বা নতুন যারা গেছেন মাস্টারমশাইরা অনেকেই জানেন না, তো তাদের উপস্থাপন করা, তাদের জানান দেওয়া, ঠিক। হ্যাঁ তখন এই আমরা এটা আমি পরিবেশন করি। ওরাও বলে, মাস্টারমশাইরা ম্যাডামেরা বলেন যে আপনার এটা আনুন, আমরা দেখতে চাই, শুনতে চাই। ওই তখন এটা আমি পরিবেশন করি। ওই দেখলাম এবার যখন দেখলাম কি এখানে এই যে উত্তরপত্র মূল্যায়নে যখন তখন একবার দেখিয়েছিলাম। তারপরেই তো আমি পেলাম কি কাব্যলোক সংস্থার যে এখানে ওই যে তাদের বর্ষবরণ বিদায়, আমি আপনাকে প্রথম দেখেছিলাম। হ্যাঁ 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 ঠিক। ওই তখন এটা আমি অবস্থান করছিলাম। এইভাবে এখন ধারাবাহিক চলছে, এখন আশা করি সবাই দেখছে। হ্যাঁ, দর্শকদের মধ্যে দিয়ে আপনি চলে যাচ্ছেন, তাদের কাছে মেসেজ চলে যাচ্ছে যে পটের চিত্র কি হয়ে থাকে এবং কিভাবে গান গেয়ে পটের এই চিত্রকে প্রদর্শন করা হয়। তো স্যারের কাছ থেকে আমরা জেনে নেব যে পটচিত্রের গুরুত্বটা কি? গুরুত্ব তো অসীম।
আমি বলবো অসীম গুরুত্ব। কেমন গুরুত্ব? এখানে যেটা বিষয়ে উপস্থাপন করেছি, রাম রাবণের কাহিনী, আগে কিন্তু পুতুল নাচে দেখাতো, হ্যাঁ হ্যাঁ, পাপেট শো বিভিন্ন হ্যাঁ, হতো, একদম। এখন কিন্তু দেখি না। আমরা না। গ্রামে গঞ্জে কিন্তু পাপেট শোগুলো দেখতাম, হুম, পটও তো দেখতাম। হ্যাঁ হ্যাঁ, তো তখন দেখলাম আমরা ধারাবাহিকভাবে, বা ঠাকুমা মা ওরা রামায়ণের গল্প বলতো। হুম তো পরে দেখলাম না, এভাবে যদি সুর করে বলে এবং খুব তাড়াতাড়ি এটা রপ্ত করা যায় এবং ইন্টারেস্টেড হয়, আনন্দও পায় হুম হুম শুনতে। হুম, হ্যাঁ, এইদিকে বলবো যে এটার গুরুত্ব অপরিসীম। একদম। বাচ্চাদের আমি যদি লাইন, আমরা সরব পাঠ বলি, আকর্ষণ একটু কম থাকে, কারো কারো থাকে, কারো কারো থাকে না। আর আমি দেখলাম কি, আমি যদি সুর করে বলে যাই, ছবি দেখিয়ে, তারা খুব আনন্দ পায় এবং খুব তাড়াতাড়ি রপ্ত করতে পারে। ঠিক, হ্যাঁ, ওইদিকে দেখলাম ওইটার গুরুত্ব অপরিসীম। একদম। হ্যাঁ, আর আমাদের যারা আছে বর্তমান প্রজন্মে, তো কি মিডিয়া বা সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, এখন তো তথ্য বিপ্লবের যুগ। হুম হ্যাঁ, মোবাইল, ইন্টারনেট সমস্ত কিছু এসে গেছে। হুম তার থেকে সবাই তো মোবাইলে ব্যস্ত বা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে, এর মধ্যে তা একটা নতুনত্ব। তো ওইদিকে দেখলাম যে ছেলে মেয়েদের যদি এভাবে দেখানো যায়, ওরা আরও আকৃষ্ট হবে। প্লাস আমাদের সমাজে অন্যান্য যারা আছে লেখাপড়া ছাড়া, হুম হ্যাঁ, তারাও আকৃষ্ট হবে, শুনতে পাবে পুরনো কাহিনীগুলো, হ্যাঁ, এভাবে শুনবে। তো আমি যেই জায়গাতেই উপস্থাপন করেছি, সবাই হ্যাঁ আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। তার থেকে বুঝলাম না, এটা কি গুরুত্ব আছে, অনেক আছে, একদম ঠিক। হ্যাঁ, অনেক গুরুত্ব আছে। ঠিক, ধন্যবাদ স্যারকে। তো আপনাকে বলবো যে কোন জেলায় এই পটের জন্য সব থেকে বিখ্যাত বলে আপনি এখন মনে করেন? এখন বলতে আমাদের এখানে তো নেই, আমি যতটুকু আমার জানা, বলছিলাম যে ওই পশ্চিম মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুরের পিংলা নবগ্রাম, হুম হুম হ্যাঁ, ওটা এখন বিখ্যাত। এখানে তোদের মেলা যে বসে, মেলাতে বাইরে বিদেশ থেকে লোক আসে, শুধু পটের যে ছবি আঁকা, পটের তো অনেক সামগ্রী। হুম, ওইখানে গ্রামটা যে পুরো, হ্যাঁ, পুরো গ্রামের দেওয়াল টেওয়ালে যে পটের ছবি আঁকা, পটের ছবি আঁকার নির্দিষ্ট একটা রুলস আছে এটা, আচ্ছা। এটা এবং ওটা এখানেই আছে। আমাদের এখানে তো বোধহয় এগুলো খুব কম। তা আমি মাঝে মাঝে দেখি আমাদের বাড়ি পুরনো যেখানে ছিল, হুম ওই যারা চা বাগান ছিল, হুম উড়িষ্যার কিছু লোক ছিল, তারা ওই ঘর যে করতো মাটির দেওয়াল, মাটির দেওয়ালে কিছু অঙ্কন টঙ্কন অঙ্কন করে দিত। করাতাম না। আমি আগরতলায় এখানে দেখেছিলাম যে আলপনা গ্রাম, এখানে আমি দেখেছিলাম এক সময় যে মেলাও বসতো এবং বিভিন্ন তাদের মানে যার যার বাড়িতে বাড়িতে তারা বিভিন্ন, এই যে আপনি যেরকম ভাবে বললেন আর কি, তো এরকমই তারা ড্রয়িং মানে আঁকা তাদের ওয়ালে ওয়ালে আঁকতেন এবং আলপনা স্বরূপ ঘর যে উঠান থাকে আমাদের, উঠানের মধ্যে এঁকে রেখেছিলেন আর কি। আমার ভালো লেগেছিল এগুলো, তো আমরা গেছিলাম ওখানে দেখতে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা আবার করি মানে ওই যে উঠানে যে আঁকা, ওগুলো তো আমরা পৌষ সংক্রান্তি বা ওইখানে উঠানে আমরা এগুলো এঁকে দিই, গ্রামে গঞ্জে তো এটা বেশি। এবং এই আলপনা তারা যে ঘরের ওয়ালের মধ্যে এঁকেছিল, তাহলে আমাদের আগরতলায় প্রচুর মানুষ এবং বাইরে থেকেও প্রচুর মানুষ গিয়ে গিয়ে মানে দেখেছেন আর কি ওই আলপনা গ্রামের আলপনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো, এটা ভালো, খুব সুন্দর লেগেছিল আমার কাছে। ওটা আমাদের এখানে তো ভালো উদ্যোগ। তা আমাদের তো পুরাতে এটা পদার্পণ আছে, হ্যাঁ শুরু, এদিকে ভালো, একদম ঠিক। এটা ধন্যবাদ স্যারকে আবারও। তো স্যার তো আমাদের বিজ্ঞানের শিক্ষক, তো ওনার কাছ থেকে আমরা কিছু মানে ওনার স্কুল সম্বন্ধে একটু জেনে নেব যে উনি কিভাবে এগুলোকে ওনার স্কুলের ছাত্রদের কাছে পৌঁছে দেন। এটা বলছে স্কুলে আমি বরাবরই বিশেষ করে কালচারাল দিকটা আমি দেখি, বিজ্ঞানের পাশাপাশি কালচারাল দিকটা যে ওইটাও আমি রাখি। তো ছেলে মেয়েদের দেখি কিছু সংখ্যক ছেলে মেয়ে খুব ইন্টারেস্টেড, কিছু সংখ্যক ছেলে মেয়ে গ্রামে গঞ্জে তো কিছু সংখ্যক ছেলে মেয়ে ওরা আবার ইন্টারেস্টেড না। এটা দুটো গ্রুপ দেখা যায়। এর মধ্যে আরেকটা জিনিস বলবো, ছেলে মেয়েদের সংখ্যা বেশি, ছেলেদের সংখ্যা মনে হয় ক্রমান্বয়ে পিছিয়ে পড়ছে। যতগুলো দেখছি আমি, যত সব ম্যাক্সিমাম ক্ষেত্রে এক দুটো আমরা ছেলে পাই, বাকি সব মেয়ে। তো তাদের মাঝে মধ্যে রেগুলার তো করা যায় না, হ্যাঁ, মাঝে মধ্যে আমি যখন বিভিন্ন প্রক্সি ক্লাসে যাই, হ্যাঁ, তখন গিয়ে আমি কিন্তু পটের আঁকা যে প্রথমেই ওদের এটা ধরি। কারণ আমি নতুন একটা ক্লাসে গেলে যারা ক্লাস টিচার থাকেন, যারা থাকেন অন্যান্য, তাদের সঙ্গে দীর্ঘদিন একটা একাত্মতা হয়ে থাকে সাবজেক্ট অনুযায়ী। তো আমি যখন নতুন করে যাই, আমি গিয়ে প্রথমেই অঙ্কন ধরি,
কারণ বাচ্চারা জানি ওরা খুব কোমলমতি, ওরা খুব ইন্টারেস্টেড থাকে। হ্যাঁ, ওই তখন ধীরে ধীরে আমি এই অঙ্কনের দিকে ঢুকি। তো আপনি কি ক্লাসের মধ্যে আপনার এই পটের বিজ্ঞানের, যেহেতু আপনি শিক্ষক, সেই বিজ্ঞানের আঁকা দিয়ে কি পটের এটাকে প্রদর্শিত করতে পারেন? হ্যাঁ, পারি পারি। আমি কিছুক্ষণ আগে যেটা ওই রোগ সম্পর্কে বললাম যে এখানে একটা হ্যাঁ হ্যাঁ উপস্থাপন করেছি, হ্যাঁ হ্যাঁ, এখানে আরেকটা আছে, যেমন ধানের উপরে আমি একটা লিখলাম, হ্যাঁ। এটা কিন্তু আঁকতে পারিনি। আচ্ছা, তো আমরা শুনে নেব আপনার এই গানটি আরেকবার। ঠিক আছে, তাই আমি বলছি। ওই যে শোনো শোনো শিক্ষার্থীগণ, শোনো দিয়া মন, ধান চাষ সম্পর্কে কিছু কথা করিব বর্ণন। ধান আমাদের খাদ্যশস্য, এই কথা তো জানো। ভারতে ধানই হলো প্রধান খাদ্যশস্য। শতে শতজন ভাইরে কৃষির উপর বাঁচে, জাতীয় আয়ের বৃহৎ অংশ কৃষি থেকে আসে। এবার বলি শুনো বন্ধু, শুনো দিয়া মন, ধান চাষের কথায় আমি করিব বর্ণন। মৌসুমি বায়ুতে ভাইরে ধান ভালো ফলে, ধান উৎপাদনে ভাইরে মৃত্তিকা তো লাগে। উর্বর দোআঁশ মাটিতে ধান ভালো ফলে, আরও ভালো হয় যদি পলল মিশ্রণ থাকে। বৃষ্টিপাত লাগে ভাইরে 250 সেন্টিমিটার, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তাপ দরকার। প্রাচীন প্রথাতে লাগে শ্রমিক বেশি, আধুনিক প্রথাতে লাগে মূলধন বেশি। সর্বশেষে বলি আমি শিক্ষার্থী বন্ধুকে, এই কথাগুলি সব মনেতে রাখিবে। বাহ, খুব সুন্দর। তো এরপরে জানতে চাইবো যে আপনি ভবিষ্যতে যে আমাদের যে বাচ্চারা আছে, তারা যদি কেউ মানে এটার প্রতি আকর্ষণ হয়, তো তারা কিভাবে এগিয়ে যাবে একটু আমাদের বলুন। এগিয়ে আমি এখানে বলবো, আমি স্টুডিওতে আছি, তো আমি বার্তাটা ছড়িয়ে দিতে চাই। তো কেউ যদি যোগাযোগ করে, হ্যাঁ, শেখার ইচ্ছা প্রকাশ করে, আমি অবশ্যই তাকে সহায়তা করব। আমি অবশ্যই সময় দেব, আমি বলছি। আচ্ছা, হ্যাঁ, কি করে করতে হয়, হ্যাঁ, কিভাবে লিখতে হবে, কিভাবে অঙ্কন করতে হবে, হ্যাঁ, সমস্ত আমার জানা, আমার যত রুলস আছে, আচ্ছা। পুরো তো আর আমি জানি না, অনেক পুরনো আমাদের এখানে এগুলো। এরকম শিক্ষক তো আমরা সেই নেই আগরতলা, একদমই বলবো। তো যদি আপনারা কেউ শিখতে চান বা ইন্টারেস্টেড হন এটার প্রতি, স্যারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমি আমার একটু ঠিকানাটা বলে দিচ্ছি। অবশ্যই। আমি চন্দ্রপুর, আগরতলা আইএসবিটি চন্দ্রপুর জামতলা, ওয়ার্ড অফিস 10 এর পাশে। এখানে গিয়ে আমার নাম বললেই হবে। আর সঙ্গে যদি আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন। আমার ফোন নাম্বার আছে, আমি বলবো, বলে দেই। হ্যাঁ, অবশ্যই। 9436474991। ধন্যবাদ স্যারকে। তো ধন্যবাদ জানাবো স্যারকে আবারও, যে আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে এসে স্যারের এই মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আজকে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। নমস্কার। নমস্কার।